ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে হতাহত সাংবাদিকদের সহায়তা করতে আমাদের যথাসম্ভব দলীয় উদ্যোগ রয়েছে। গুম খুন অপহরণ, আয়নাঘর কিংবা অবাঞ্ছিত ফোনের আতঙ্কমুক্ত পরিবেশে সুন্দর একটি সম্মেলনে উপস্থিত হতে পেরেছি এবং আপনারা সক্ষম হয়েছেন এরকম একটি সুন্দর সমাবেশ আয়োজন করতে। আজকের এমন একটি স্বাধীন এবং মুক্ত পরিবেশ অর্জন করতে কিন্তু হাজার হাজার ছাত্র জনতাকে শহীদি মৃত্যু বরণ করতে হয়েছে। আহত হয়েছেন অসংখ্য মানুষ। স্বৈরাচারের বিরুদ্ধে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে কমপক্ষে 6 জন সাংবাদিক শহীদ হয়েছেন। আমরা প্রত্যেকের জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করি। প্রিয় উপস্থিতিবৃন্দ, স্বৈরাচার বিরোধী আন্দোলনের দীর্ঘ লড়াই সংগ্রামে আমাদের সঙ্গে সক্রিয় ছিলেন এমন একজন সাংবাদিক নেতাকেও আজকের এই অনুষ্ঠানে আমি বিশেষভাবে স্মরণ করতে চাই। কিছুদিন আগে তিনি ইন্তেকাল করেছেন। তিনি সারা দেশের সকল সাংবাদিকের কাছে পরিচিত মুখ, মরহুম রুহুল আমিন গাজী। আমি আল্লাহর দরবারে তার আত্মার মাগফিরাত কামনা করছি। ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে হতাহত সাংবাদিকদের সহায়তা করতে আমাদের যথাসম্ভব দলীয় উদ্যোগ রয়েছে। হতাহত সাংবাদিক এবং তাদের পরিবারকে সহায়তা করতে বিশেষ উদ্যোগ গ্রহণের জন্য আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও আহ্বান জানাই। একই সঙ্গে স্বৈরাচারী শাসন আমলে রাজনৈতিক কারণে যেসব সাংবাদিক চাকরি হারিয়েছেন কিংবা দীর্ঘদিন থেকে বেকার রয়েছেন, তাদেরকেও সাধ্যমতন চাকরি দেওয়ার জন্য আমি বিভিন্ন সংবাদপত্রের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবীগণ একটি রাষ্ট্র ও সমাজের অন্তর্নিহিত শক্তি। কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে অবশ্যই তাদের সুচিন্তিত মতামত থাকতে পারে বা থাকবে অবশ্যই। তবে আমি এই মুহূর্তে এই বিষয়ে কোনো একাডেমিক আলোচনায় না গিয়ে বরং বিশেষ করে সাংবাদিক সমাজের বন্ধুদের কাছে আমার একটি ব্যক্তিগত মতামত তুলে ধরতে চাই, এবং তা হলো, সাংবাদিকতায় মনে হয় বস্তুনিষ্ঠতা বজায় রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিগত পলাতক স্বৈরাচারের সময় আমরা দেখেছি গণমাধ্যমের প্রতিটি শাখায় অধিকাংশ ক্ষেত্রেই বস্তুনিষ্ঠতা প্রায় হারিয়ে গিয়েছিল। লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী কিংবা যে কোনো মানুষের মধ্যেই যে কোনো বিষয়, যে কোনো ইস্যুতে দ্বিমত, ভিন্নমত থাকতেই পারে, এবং এটি গণতান্ত্রিক সংস্কৃতির সৌন্দর্য। তবে ভিন্ন মত অথবা ভিন্ন দ্বিমতকে শত্রুতা কিংবা নির্লজ্জ দলাদলিতে পরিণত করলে কি পরিণতি হতে পারে, গত 1.5 দশকে দেশের জনগণ এটি হাড়ে হাড়ে টের পেয়েছেন। পলাতক স্বৈরাচারের সঙ্গে সঙ্গে তার অবৈধ মন্ত্রী, এমপি, বুদ্ধিজীবী বা বিচারপতি, বায়তুল মোকাররমের খতিব, প্রেস ক্লাবের সভাপতি, সম্পাদক কিংবা কতিপয় সাংবাদিকের পলায়নের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয়েছে অবৈধ রাষ্ট্রশক্তি নয়, বরং শেষ পর্যন্ত জনগণের রায় কিন্তু চূড়ান্ত। প্রিয় উপস্থিতিবৃন্দ, 1975 সালের 7ই নভেম্বরের আগের স্বাধীনতা উত্তর বাংলাদেশ কিংবা 2024 সালের 5ই আগস্টের আগের 1.5 দশকের বাংলাদেশ বর্তমান প্রজন্মকে দেখিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ স্বাধীনতা একসাথে যায় না। আওয়ামী লীগ আর গণতন্ত্র একে অপরের শত্রু। অপরদিকে বিএনপির কাছে গণতন্ত্র, বাক, ব্যক্তি আর স্বাধীনতার, সংবাদপত্রের স্বাধীনতা নিরাপদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিতাড়িত স্বৈরাচারের পলায়নের পর গণতান্ত্রিকামী জনগণের আকাঙ্ক্ষা পূরণে এক বিশাল দায়িত্ব নিয়ে আজকের অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়েছে। তবে গণতন্ত্রের পক্ষের সকল শক্তি এবং সাংবাদিক সমাজকে সতর্ক থাকা দরকার। আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার যে চলমান যাত্রা বাধাগ্রস্ত করতে কিন্তু এরই ভিতরে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে, যা এর ভিতরেই অনেক বক্তা তাদের বক্তব্য এরই ভিতরে তুলে ধরেছেন।
বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোসর চক্র নানা কৌশলে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে। অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছেন। তবে সবাই যদি আমরা সতর্ক থাকি, বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পলাতক মাফিয়া সরকার গত ১.৫ দশকে বিএনপি সহ বিভিন্ন দল ও মতের হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, শত শত নেতাকর্মীকে গুম অপহরণ করেছিল। বিএনপির ৫০ লক্ষেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে প্রায় ১.৫ লক্ষ মামলা দিয়েছিল। লক্ষ লক্ষ নেতাকর্মী, বিএনপি সহ বিভিন্ন বিরোধী দলের লক্ষ লক্ষ নেতাকর্মী ঘর ছাড়া হয়েছিলেন। অকারণে, বিনা কারণে, বিনা অপরাধে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে ৫ বছরও বেশি সময় কারাবন্দী করে রাখা হয়েছিল। পলাতক স্বৈরাচারের নির্দেশে শুধু জুলাই আগস্টেই গণ অভ্যুত্থানে কমপক্ষে ২,০০০ ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে। কমপক্ষে ৩০,০০০ মানুষকে করা হয়েছে আহত। গণ অভ্যুত্থানের এই সময় শুধুমাত্র বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের শুধুই মাত্র ৪ শতাধিকেরও বেশি নেতাকর্মী শহীদ হয়েছেন। এর বাইরেও যারা শহীদ হয়েছেন বা হতাহত হয়েছেন, হয়তো তারা সরাসরি বিএনপির কর্মী নন, তবে অবশ্যই তারা বাংলাদেশের পক্ষের শক্তির সাহসী প্রাণ। তারা ছিলেন আমাদেরই কারো সন্তান, আমার, আপনার, আমাদেরই কারো ভাই, কারো বন্ধু, কারো সহকর্মী কিংবা স্বজন। এমন হাজারো হতাহত ছাত্র জনতার আত্মত্যাগের বন্ধনে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে। সুতরাং আমরা যারা বেঁচে আছি, শহীদদের আকাঙ্ক্ষার একটি গণতান্ত্রিক, মানবিক, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করা আমাদের দায়িত্ব। একই সঙ্গে পলাতক স্বৈরাচার আর তার দোসররা যাতে রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে, সেই ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু আমাদের কর্তব্য। এজন্যই যথাযথ আইনগত এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। পলাতক মাফিয়া খুনিদের পুনর্বাসন ঠেকাতে তাদেরকে একদিকে আদালতে বিচারের মুখোমুখি করা প্রয়োজন, অপরদিকে তাদেরকে অবশ্যই জনগণের আদালতের রাজনৈতিক বিচারে প্রত্যাখ্যাত হওয়ার পরিস্থিতিতেও ফেলতে হবে। যদি এই দুয়ের সমন্বয় ঘটাতে পারি আমরা, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গণবিরোধী বিতাড়িত অপশক্তি বাংলাদেশের রাজনীতিতে আর মাথা তুলে দাঁড়াতে সক্ষম হবে না। খুনি, লুটেরা মাফিয়া এবং স্বৈরাচারী রাজনৈতিক অপশক্তিকে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে হলে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন প্রয়োজন। ভোটের অধিকার প্রয়োগের সুযোগ পেলেই জনগণ তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে গণহত্যাকারী, খুনি, লুটেরা, পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদেরকে রাজনীতির মাঠ থেকে বিদায় করে দিতে সক্ষম হবে। এ কারণেই বিএনপি মনে করে সংস্কার কার্যক্রমের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অবশ্যই প্রয়োজন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, একটি নির্বাচনের জন্যই গণ অভ্যুত্থান হয়নি, এটি যেমন এক ধরনের বাস্তবতা, অপরদিকে আরেকটি নির্মম বাস্তবতা ছিল জনগণকে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন রেখে নির্বাচন ছাড়াই বারবার সরকার গঠনের মধ্য দিয়ে পলাতক স্বৈরাচার দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করতে সক্ষম হয়েছিল। জনগণকে তাদের সকল রাজনৈতিক ও ন্যায্য অধিকার থেকে করা হয়েছিল বঞ্চিত। এ কারণেই গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই নির্বাচন অবশ্যই একটি মুখ্য বিষয়। একটি নির্বাচন অনুষ্ঠানকে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্য হিসাবে
বিবেচনায় নিয়ে পরিস্থিতি মূল্যায়ন করলে সেটি কোনো বাস্তবসম্মত রাজনৈতিক চিন্তা নয়, বরং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তার রাজনৈতিক অধিকার চর্চার সুযোগ পায়। একই সঙ্গে ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের সঙ্গে রাষ্ট্রের মালিকানার সম্পর্ক তৈরি হয়। স্বৈরাচার বা ফ্যাসিবাদের কবল থেকে রাষ্ট্র ও সরকারকে মুক্ত রাখতে হলে অবশ্যই নাগরিককে রাজনৈতিকভাবে ক্ষমতাশালী রাখা অত্যন্ত জরুরি। রাষ্ট্রের রাজনৈতিক বন্দোবস্ত এমন হওয়া প্রয়োজন যেখানে ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ নাগরিকদের প্রত্যক্ষ ভোট ছাড়া একজন ব্যক্তি কোথাও কোনোভাবেই জনপ্রতিনিধি নির্বাচিত হতে সক্ষম হবেন না। এভাবেই সর্বস্তরে ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন চর্চার মাধ্যমে রাষ্ট্র এবং সমাজে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে। রাষ্ট্রে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত থাকলেই কোনো ক্ষমতাসীন সরকারই ভোট ছাড়া রাষ্ট্র ক্ষমতা দখলে রাখার ফ্যাসিবাদী মানসিকতা তৈরি হওয়া থেকে দূরে থাকবে। ক্ষমতাসীনদেরকে জনগণের কাছে যত বেশি দায়বদ্ধ থাকা এবং দায়বদ্ধ রাখা যাবে, দেশের রাজনৈতিক সংস্কৃতিও তত বেশি সমৃদ্ধ, শক্তিশালী এবং কার্যকর থাকবে। একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকারে জনগণ এবং নাগরিকের মধ্যে সেতু বন্ধন হচ্ছে সংসদ। নাগরিকদের কাছে জবাবদিহিতার নিশ্চিত করার একমাত্র উপায়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা রাজনৈতিক নেতা, শ্রমজীবী, কর্মজীবী অথবা চাকরিজীবী, বেকার কিংবা উদ্যোক্তা, বাড়িওয়ালা কিংবা ভাড়াটিয়া, মুসলমান কিংবা হিন্দু, প্রতিটি নাগরিকের জন্যই আমাদের সংবিধানে একটি বৈষম্যহীন অধিকার রয়েছে। এবং কি সেটি হলো ভোটের অধিকার। যদিও বৈষম্যহীন সেই ভোটের অধিকার প্রয়োগের কোনো নিশ্চয়তা নেই, আমার কাছে মনে হয় বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিকের একটি বৈষম্যহীন অধিকার প্রয়োগে অধিকার নিশ্চিত থাকা অত্যন্ত জরুরি। প্রতিটি নাগরিকের জীবনে একমাত্র বৈষম্যহীন অধিকার তথা ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে নাগরিকেরা যার যার পছন্দের প্রতিনিধি নির্বাচন কিংবা অপছন্দের প্রতিনিধিকে প্রত্যাখ্যান করার সুযোগ তৈরি হবে। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই নির্বাচন কমিশন পুনর্গঠন করেছে। জনগণের ভোটের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা একটি জনপ্রতিনিধিশীল সংসদ ও সরকার গঠনের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে আমরা মনে করি।